বাংলাদেশের চারিদিকে সবাই আন্দোলন করে সবকিছুর প্রাইস ডাউন করে ফেলতেছে, যার যা দরকার তাই মিটিয়ে নিচ্ছে। এখন কি আমরা বাইকাররা আন্দোলন করে আমাদের বাইকের উপরের ভ্যাট ট্যাক্স কমাতে পারবো? আন্দোলন করে কি আমরা আমাদের সিসি লিমিটটা ভেঙে ফেলতে পারবো? সাথে পেট্রোল অকটেনের দামও কি কমানো পসিবল হবে এই আন্দোলন করে? চলুন আজকের ভিডিওতেই ক্লিয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট গিয়ার। আমি লাস্ট গণ অভ্যুত্থানের 5 দিন আগের একটা ভিডিও, গণ অভ্যুত্থানের দিনের একটি ভিডিও এবং গণ অভ্যুত্থানের পরের দিনের একটি ভিডিও, এই 3টি ভিডিও আপলোড দেওয়ার পর থেকে অনেকে একটা যৌক্তিক বা অযৌক্তিক দাবি নিয়ে আমার ভিডিওতে বারবার কমেন্ট করে চলেছেন। সো আমি ভাবলাম এটা নিয়ে ভিডিও করা যায়। আমরা বাইকাররা আন্দোলনের টাইমে বা যখন গণ অভ্যুত্থানের আগে আসলে তেমন কিছুই করতে পারিনি, এটা আসলে আমাদের জন্য ব্যর্থতা। এখন যখন আমরা আন্দোলনে কোনো কিছু না করতে পারলাম, সেই আমরাই আবার আন্দোলনের পরে আমাদের এই দাবিগুলো তুলে ধরে এবং আমাদের স্বাধীন রাষ্ট্রে আমরা স্বাধীনতা প্রকাশ করতে চাই, তাহলে কতটুকু যৌক্তিক হবে এবং কতটুকু এটা মানে যাবে আমাদের সাথে, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের এখনকার যে সরকার, এই সরকারের কতটুকু হেল্প হবে সেই চেষ্টাটুকু যদি আমরা অন্তত না করি, তাহলে আমরা আসলে জাতি হিসাবে লজ্জিত থেকে যাব। ফার্স্টে যেটা আসি, আসলে আমরা আমাদের বাইকের যে ভ্যাট ট্যাক্স আছে এটাকে আসলে কমাইতে পারবো নাকি। তো এখানে এই কথা বললে ফার্স্টে আসে আসলে বাইকের ভ্যাট ট্যাক্সটা আসলে কারা নেয়। আমাদের যে বাইকের উপরে 153% ট্যাক্স আছে, যেটা হচ্ছে সিবিইউ এর ক্ষেত্রে এবং সিকেডির ক্ষেত্রে 100%-এর নিচে আছে। এই ট্যাক্স বা ভ্যাট কারা নেয়? এটা আমাদের সরকার নেয় এবং আমাদের এই যে দেশের যত ঋণ আছে বা আমাদের দেশের যত কার্যক্রম আছে সব এই ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে চালানো হয়। এখন এর আগের সরকার ধরেন অনেক টাকা লুটে পুটে চলে গেছে। এখন যে পরিমাণ টাকা ঋণ আছে, এই টাকা যদি শোধ করতে হয়, তাহলে হঠাৎ করে আমরা বাইকের উপরে যে ভ্যাট ট্যাক্সটা দিতাম বা যে টাকাটা রেগুলার আসতো, ওই টাকাটা যদি আবার বন্ধ হয়ে যায় বা ওই টাকাটা যদি কমে যায়, তাহলে ওই টাকাটা গ্যাপটা পূরণ হবে কোথা থেকে? মানে জিনিসটা অযৌক্তিক হয়ে যাবে। দেখেন, আমাদের সরকার আসছে নতুন করে, বাংলাদেশ যখন স্টেবল হয়ে যাবে আবার, তখন আমরা আমাদের আন্দোলনগুলো রাখবো বা ভ্যাট ট্যাক্স কমানোর কথা বলবো। এখন আমাদের দেশই স্টেবল না, কয়েকদিন পরে আমাদের রিজার্ভ পুরো খালি হয়ে গেছে, আমরা তো মানে একদম শেষ পর্যায়ে আছি, মানে দেশের একদম শেষ পর্যায়ে আছি। এখন যদি আমরা হেল্প না করে উল্টা আন্দোলন করে এগুলো কমানোর কথা বলি, তাহলে আমরা দেশের নাগরিক হিসাবে একদমই মানে লজ্জিত থাকবো সারা জীবন। মানে শুধু নিজেরটা দেখলে হয় না, দেশের কথা একটু চিন্তা করেন। হ্যাঁ জানি অনেকেই কমেন্ট করতেছেন, ভাই তেল কিনতে পারতেছি না, তেলের দাম কমায় দেন। হ্যাঁ, তেলের দাম হয়তো কমে যেতে পারে, বাট তেলের দামটা এখন বেশি রাখার ফলে যদি সরকার রাজস্ব আয় করতে পারে এবং সেই টাকা দিয়ে আমাদের যে ঋণ আছে সেটা পূরণ করতে পারে, আমাদের যে রিজার্ভ আছে ওইটা যদি ভালো হয়ে যায়, মানে সব কিছু মিলে যদি আমাদের সরকারকে আমরা আপাতত স্টেবল করতে পারি, তাহলে আমাদের যত যৌক্তিক দাবি আছে আমরা ভবিষ্যতে সেগুলো সব কিছু সাবমিট করতে পারবো বা সেটা নিয়ে আন্দোলন করতে পারবো, সেটা নিয়ে রাস্তায় নামতে পারবো, সেটা নিয়ে কেউ কিছু বলবে না। সো আপনি আপনার নিজের কাছে বলেন বা নিজেকে কোশ্চেন করেন, এই মুহূর্তে আমার যা লাগবে তাই নিয়ে আমি আন্দোলন করব এবং সেটা আদায় করে ছাড়বো, সব কিছু ঘেরাও করব। এই যে এখন স্টুডেন্টরা আন্দোলন করতেছে তাদের পরীক্ষা না দেওয়া নিয়ে, আমি এটাকে কোনোভাবে যৌক্তিক মনে করি না কোনো অ্যাঙ্গেলেই। হয়তো তারা বলতে পারতো যে 1 মাস পিছিয়ে দেন, 2 মাস পিছিয়ে দেন, আমাদের প্রিপারেশন ছিল না, মেন্টালি অবশ্য মেন্টালি সবাই সিক ছিল, এটা খুবই স্বাভাবিক। বাট পরীক্ষা না হওয়াটা একদমই উচিত না, এটার পক্ষে আমি না, কেউই না। সো অটো পাস যারা স্টুডেন্ট আছে তারাও যদি আপনারা অটো পাস নেন, আপনাদের জন্য ব্যাপারটা খুবই খারাপ হবে, মানে এটা কেউ ভালো চোখে দেখে না আসলে। এরপরে আসেন, যদি বাইকের সিসি লিমিটের কথা বলেন যে ভাইয়া সিসি লিমিট নিয়ে আন্দোলন করা যেতে পারে, যে সিসি লিমিটটা বাড়িয়ে দিন, এইটা কিছুটা করা যেতে পারে। বাট এই মুহূর্তে সরকারকে কোনো প্রেশার দেওয়া যাবে না, তারা আগে গুছিয়ে নিক, আমাদের সব কিছু ঠিক করে ফেলুক, তারপরে আমরা আস্তে আস্তে যখন ফ্রি হবে বা একটু সময় তো দিতে হবে ভাই। মানে হঠাৎ করে ঝাঁপ দিয়ে সবাই, মানে এখন 50-60টা সেক্টর আছে বাংলাদেশে, সব সেক্টরের মানুষ যদি সবাই একদম জাস্টিস চায়, একসাথে পাবে না ভাই। এবং এটা করা উচিত হবে না আমাদের মানবিক দিক থেকে চিন্তা করে। আমরা আস্তে আস্তে সব কিছুর দিকে এগিয়ে যাব। বাট এইটা আমি দাবি রাখতে চাই যে অবশ্যই যেন বাইকে কোনো সিসি লিমিট না থাকে। কারে যেরকম বাংলাদেশে কোনো সিসি লিমিট নাই, বাইকেও কোনো সিসি লিমিট ইনশাল্লাহ থাকবে না। এটা নিয়ে আমরা কাজ করব অবশ্যই করব। বাট এই মুহূর্তে কোনো প্রেশার ক্রিয়েট করব না, জাস্ট দাবি হিসাবে রেখে দিলাম বা রিকোয়েস্ট হিসাবে রেখে দিতে পারি। দাবিও এখন করা যাবে না, যখন দাবি করার হবে আমরাই আওয়াজ তুলবো ইনশাল্লাহ, তখন সাথে থাকতে হবে আপনাদেরকে। এই একটা ব্যাপার গেল। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে তেলের কথা বলতেছিলাম, তেলের দাম এখন কি কমানো সম্ভব নাকি? অকটেন পেট্রোলের দাম যেরকম আগে 89 টাকা ছিল, পেট্রোলের দাম আরও একটু কম ছিল, 85 ছিল, তো সেই পর্যায়ে ফিরে যাওয়া সম্ভব নাকি?
আসলে এইটাও ডিপেন্ড করতেছে আমাদের আইএমএফের একটা লোন পাস হওয়ার কথা ছিল বাইরে থেকে, ওই লোনটা যদি আমাদের দরকার হয় তাহলে আমরা তেলের দাম কমাতে পারবো না, আর যদি ওই লোনটা আমাদের দরকার না হয় তাহলে আমরা তেলের দাম কমাতে পারবো। এখন এটা এই সরকারের উপরে ডিপেন্ড করতেছে যে এই লোনটা আমাদের আসলে দরকার হবে নাকি। আই থিঙ্ক দরকার হবে, কারণ আমাদের রিজার্ভের অবস্থা খুবই খারাপ, আমরা হয়তো ওই লোনটা ছাড়া সার্ভাইভ করতে পারবো না খুব একটা। যদিও আমি রাজনীতিবিদ না, এত একটা বুঝি না, বাট যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বুঝি ওইটা আপনাদের মাঝে শেয়ার করলাম। বাকি যারা বুঝেন তারা কাইন্ডলি কমেন্ট করতে পারেন, আমার জন্য উপকার হবে। আসলে কোন সরকারের আমলে আমাদের এই সিসি লিমিটটা বেঁধে দেওয়া হয়েছিল এবং কী কারণে দেওয়া হয়েছিল সেটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের 2000 সালের আগ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের বাইক আসতো, কোনো সিসি লিমিটেশন ছিল না। বাট 2000 সালের একটা ইনসিডেন্ট পুরা চিত্রটা বদলে দেয়। তখন 2000 সালে লিমিটেশন আনা হয় 125 সিসিতে ফার্স্টে। তো এটা করার পেছনের একটা গল্প হচ্ছে, আমি বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন ওয়েবসাইট ঘেটে দেখলাম যে বলা হয়েছে আমাদের যে নিরাপত্তা বাহিনী ছিল তাদের কাছে 125 সিসির উপরে বাইক ছিল না, উচ্চ পাওয়ারফুল বাইক তেমন ছিল না। এই বাইক না থাকার কারণে কোনো এক জায়গায় নাকি কোনো এক চোরকে বা ডাকাতকে ধরতে পারে নাই। তো এরপর থেকে নাকি এই আইন পাশ করা হয় যে নিরাপত্তা কর্মীদের কাছে হায়ার সিসির বাইক নাই বলে বাংলাদেশে হায়ার সিসির বাইক আসা বন্ধ। এটা কোনো লজিক ভাই, মানে এটা কোনো লজিক হইতে পারে? এটা কোনো লজিক হতে পারে না। এটা আসলে আমার শোনা গল্প বা এতদিন ধরে যেটা রটে আসছে সেটা। এখন এটা কি আসলেই সত্য? আমার মনে হয় এটা সত্য, যা রটে তা কিছু হইলেও বটে। এখন মেন যে কোশ্চেন সেটা হলো আসলে কোন সরকারের আমলে এটা হয়েছিল, এটা আমাদের তো একটু ক্ষোভ থাকতে পারে। এটা হয়েছে 2000-এর সময়, বিএনপি ক্ষমতায় ছিল, খালেদা জিয়া ক্ষমতায় ছিল স্পেসিফিকভাবে যদি বলি। এর মধ্যে আবার একবার অন্তর্বর্তীকালীন সরকার আসছিল নাকি আমি শিওর জানি না, বাট 2000 সালের আগে যে সরকারই ছিল যদি বিএনপি থেকে থাকে বা খালেদা জিয়া মানে বিএনপি থেকে থাকে তাহলে এটা বিএনপির কাজ, আর যদি অন্তর্বর্তীকালীন সরকার থেকে থাকে তাহলে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ 2000 সালে। এখন এটা এক্স্যাক্টলি আমি একদম বলতে পারতেছি না বা কাউকে দোষ দিতে পারতেছি না, বাট মোস্ট প্রবাবলি এটা বিএনপির আমলেই হয়েছে। সো এটা কিভাবে করলো এটা জানি না, তবে এটার দায় বিএনপির থাকতে পারে। আর যদি দায় থেকে থাকে তাহলে বিএনপির সবাইকে আমি একটু রিকোয়েস্ট করব, প্লিজ, যেহেতু আপনারা এই কাজটা করছেন, আবার আপনারাই আমাদেরকে বাইকারদেরকে সেই আগের স্বাধীনতা ফিরিয়ে দিন, কৃতজ্ঞ থাকবো। আপনারা চেষ্টা করলে হয়তো পারবেন, অথবা উপর লেভেলের কেউ চেষ্টা করলে পারবে। তাই আমরা চাই যে সিসি লিমিট না থেকে সিসি লিমিটটা পুরাটা ভেঙে যাক, কারের মতো আমরা বাইক স্বাধীনভাবে চালাতে চাই। যাই হোক, এতক্ষণ আপনাদের অনেক জ্ঞান দিলাম। এখন এই স্বাধীন দেশের জন্য বা স্বাধীন মনুষ্যত্বের জন্য আমরা কি করতে পারি, দেশের জন্য আমরা এখন কি করতে পারি। যেহেতু বাইকাররা এখন আমরা দেশের কাছে ঋণী, আমরা দেশের ক্রান্তি লগ্নে দেশের জন্য কিছু করতে পারিনি, তাই আসুন এখন চেষ্টা করি অন্তত কিছু করার। আমার পক্ষ থেকে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে বিআরটিএতে বাইক এবং কার রিলেটেড যত জিনিস আছে, রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, নেম ট্রান্সফার, এগুলো নিয়ে স্পেসিফিক ভিডিও করার ট্রাই করব, যাতে কোনো রকম দালাল না ধরে নিজে নিজে আপনারা করতে পারেন। সেই হেল্পটুকু আমি আমার জায়গা থেকে করব। এভাবে আপনারা আপনাদের যার যার সেক্টর থেকে এগিয়ে আসেন, কাজ করেন, দেশের জন্য কাজ করেন, দেশটাকে এগিয়ে নিয়ে যান। এখনই সময়, আর সময় পাবেন না, এরপরে আর বলতে পারবেন না যে দেশের জন্য কিছু করছি। সো এখনই সময়, দেশের জন্য অন্তত হইলেও কিছু না কিছু করেন প্লিজ। রাস্তায় ট্রাফিক আইন যদি আপনার বন্ধু ভঙ্গ করে তাকে বোঝান, সুন্দরভাবে বোঝান, ভালোভাবে বোঝান। ভালোভাবে না বুঝলে খারাপভাবে বোঝান, কিন্তু বোঝান, পালন করান। সো আমাদেরকে মডার্ন হইতে হবে এনিহাও। মডার্নের সংজ্ঞাগুলো কি এগুলো আমি আরও কিছু ভিডিওতে নিয়ে আসবো, সমস্যা নাই। আমি অনেকগুলো দেশ যখন ঘুরছি তখন আমি দেখছি ভাই মডার্ন কাকে বলে, এবং মডার্নের যে কি মজা ভাই, একবার ইউজ টু হন, দেখেন ভাল লাগবে। সবাই একটু স্যাক্রিফাইস করতে হবে। যেমন আমি এই যে ভিডিওগুলো মেক করে দিব, এরপরেও যদি আপনারা আমি বিআরটিএর লাইনে দাঁড়াবো না, লাইনে না দাঁড়িয়ে ঘুষ দিয়ে আগে চলে যাবো, এটা যদি করেন খুবই খারাপ হবে। আর আপনারা বলবো যারা লাইনে থাকবেন, লাইনের সামনে যদি কেউ থাকে বা চলে আসে, প্রতিবাদ করেন। দালালকে কোনোভাবে আর ঢুকতে দিন না। নিজেরা কষ্ট করেন, কষ্ট করেন, হ্যাঁ আই রিপিট, কষ্ট করেন। কারণ কষ্ট না করলে হবে না। মানে বসে বসে টাকা ঢালতে পারবেন কিন্তু কষ্ট করতে পারবেন না, তাহলে দেশ চেঞ্জ হবে না ভাই। এবং আপনি টাকা ঢালতেছেন, ওই টাকা ঢেলে একজনের আগে আরেকজনের সিরিয়াল দিচ্ছে, এই কারণে যে সিরিয়াল দিচ্ছে সে মানে কষ্ট পাচ্ছে। সো কাউকে কষ্ট দিয়েন না, নিজে কষ্ট করেন, এটা বেটার হবে আই থিঙ্ক। সো এই আর কি, অনেক জ্ঞান দিয়ে ফেললাম আজকের ভিডিও, জাস্ট জ্ঞান জ্ঞান আর জ্ঞান। জানি অনেকে গালি দিবেন, অনেক ভুল আমারও থাকতে পারে, শুধরে দেওয়ার জন্য কমেন্ট সেকশন আছে। আমি অলওয়েজ আপনাদের সাজেশন নেওয়ার জন্য আসি। সো আপনাদের মিজু ভাই যাচ্ছে,
বাট একেবারে চলে যাচ্ছে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।